এটা আধা হিন্দি আধা বাংলা। এই যে 2 ঘন্টা ধরি ভেবি যাচ্ছে। আচ্ছা, ও এতক্ষণ যা করলো সব ভুল, বুঝুতা লক্ষ্য করবে। আসতে বাবা, ক্রিকেট খেলার মাঠে যদি আপনি ফুটবলের টিম যায় খেলা হবে? হয়। ফুটবল খেলার মাঠে যদি আপনি হাডুডু খেলার টিম যায় খেলা হবে? না গো। এই করতে এসেছি ঝাপান কর। বলছে আমার চরণ ছাড়া করো না গো, আমি ওই চরণে আশাই ধারি। আরো তোমার একটা কাজ হইল, তোমার বাবা মা মরে গেলে তো কীর্তন দিতে হইতো। যাক, তুমি যে গায়ক নিয়ে এসেছো, যাই আগে কীর্তনটা করে দিয়ে গেল। আগে মরার আগে এর মধ্যে একটা শিল্পী মা গান করতে, রামায়ণ পাঠ করতে, সব ভুল ভাল। যা বলছে সেটাই ভুল ভাল। সবাই ওই ভুল গান শ্রোতারা মেনে নিল না, সব চলে গেছে। একটা বুড়ি মা আর একটা বুড়ো বাবা বসে আছে। আস্তে আস্তে এ তখন মনে করছে গান বোধহয় এরা দুজনেই শুনছে। সেই বুড়ো বাবা দুটো চরণ জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদছে, বলছে বাবা যাই হোক সবাই চলে গেছে, আপনি আছেন, এটাই আমার বড় আনন্দ। বলতে আমি কোন দুঃখে নেই। গায়ক তখন চমকে উঠেছে, দি বলতে কেন বাবা তুমি কি জন্য আছো? বলতে তুমি যে চটটার উপরে দাঁড়িয়ে গান করছো, ওই চটটা আমার, তুমি তাড়াতাড়ি গান বন্ধ করো, আমি বাড়ি যাবো। আর ওই বুড়ি মাকে ধরে বললে বলছে মা তুমি কাঁদছো কেন? বলছে আমি কাঁদছি, ওটা তো লেডিস, তো রামায়ণ পাঠ করে, বেশ দুটো দাড়ি মতো। আর ওই বুড়ি মা ওই কদিন আগে থারি ছাগল মরিয়ে গেছে। তা বলছে আমার ওই ছাগলটা কষি কলার পাতা খেয়ে মরিয়ে গিয়েছে, তা তোমার ওই মুখ বাগে তাকে মনে হচ্ছে যেন আমার ধারি ছাগলটার কথা মনে পড়ছে, সেই জন্য আমি কাঁদছি। তোমার ওই গান শুনে আমি কাঁদছি নি। দুটো দাবি ছিল, ভালো করে লক্ষ্য করবেন, সবকিছু তত্ত্বের মধ্যে ঢোকালে হবে। তোমার মতো একটা মেয়ে সত্য তরি নিয়ে বাণিজ্য করতে যায়, তার বাণিজ্য করা হলো না। আমি লক্ষ্য করলাম, এই তুই কোথায় গিয়েছিলি? বলে বাণিজ্য করতে গিয়েছিলাম। বলে বাণিজ্য হলো? বলো না। বলে বাণিজ্য যখন হলো না, তাহলে তরিতে কি মাল আছে? যেই তরিটা দেখলাম, তরির মালগুলো সব পুড়িয়ে ছাড়খাড় হয়ে গেছে। এখনো নতুন করে বই পাঠ করো, তারপরে বুঝতে পারবা এটা কি। ওরে আমার গুগলি সাটাম রে, ওরে আমার তুমি রে, দুটো আমরা ভাতে দে রে। রেগি টেগি কালিদহে তরি ডুবিয়েছে। আচ্ছা, ও কালিদহে তরি ডুবানোর কে? আচ্ছা, কাকা বাবুরা বসে আছেন, আমার অনেক দাদা ভাই বসে আছেন, আপনি বুকি হাতি বলুন তো, আপনি যদি কালিদহে না যান, তাহলে তরি ডুববে? কথাগুলো ভালো করে চিন্তা করতে হবে। আমি যদি কালিদহে গিয়ে ঝাঁপ না দিই, তুই তোর 14 পুরুষ আমার তরি ডোবাতে পারবে না। কালিদহটা শুকনো, না সে পানি, তলায় কচকচি বালি। আমাদের মতো চাপ যতক্ষণ ওই কালিদহে না যাবে, ততক্ষণ কালিদহে অনুই সৃষ্টি হবে না। যেই নোংর করবে, যেই গোজ মারবে, কালিদহ অনুই সৃষ্টি হবে। কালী বৈশাখী মেঘ লেগে যাবে, মাথার ভেতরে কর করে ডাকবে। পবন দেবে, ঠান্ডা হাওয়া যেই লেগে যাবে, তখন টুপ করে পড়ে যাবে। রাধে রাধে। তোমার কিসের কৃতিত্ব হে? হ্যাঁ, বড় লেকচার মেরে গেলি যে আমি তোমার কালিদহে ডিঙা ডুবে দিলাম। আমার কালিদহে তরি কে ডুবাইল? আমার গুরুমা আর আমার গুরু ঠাকুর। ভালো করে লক্ষ্য করবা, বুঝো।
আপনি একটা শিল্পী। কালীদহে তরিটা তাদেরকে ডুবাইল আমার গুরু ঠাকুর ভোলানাথ আর আমার গুরু মা পার্বতী মানে দুর্গা। লক্ষ্য করে হাঁটুতে শক্তি স্থিতি, তাহলে আপনার হাঁটুতে যতদিন শক্তি আছে কালীদহে হামাগুড়ি দিতে পারবেন। তাহলে শক্তি যদি না থাকে তাহলে কালীদহে হামাগুড়ি দিতে পারবেন। তাহলে হাঁটুতে শক্তি স্থিতি পদে বসুন। দুর্গা চলে গেল, কে নিয়ে গেল? ভোলানাথ। শিব বলল পার্বতী তুমি চলে এসো। তাহলে যখন পার্বতী চলে যাচ্ছে ভোলানাথের সঙ্গে সারের পিঠে লিঙ্গমূলে মহাদেব লয়ে চন্দ্রকলা, লিঙ্গমূলে মহাদেব লয়ে চন্দ্রকলা। আমার বইটাখানা আমি আমার মায়ের হাতে দিয়ে বলেছিলাম, মা তুমি কালীদহে আমাকে একটু রক্ষা করো। মাঝেই চলে যাচ্ছে আমার 14খানা কাষ্টের তরি অকুল দরিয়ায় ডুবে যাচ্ছে কালীদহের জলে। মাকে লক্ষ্য করে বলছি, মা তুমি একবার আমার হাতটা ধরো মা, আমি আর বাঁচবো না মা, তুমি আমার হাতটা ধরো, আসতে তুমি আমার হাতটা ধরো, তুমি আমাকে বাঁচাও। ও ডুবে মোলা পুরে মোলামে গয় ও মা, ও মায়া কুলি দরি ডুবে ভোলা ডুবে ভোলা মে মা ও মা গোপাল এই বাড়ির জামাই 10 টাকা দান করিস। হিদুলি বাড়িতে হেজলে বাড়ি আমাদের বন্ধু 10 টাকা দান করেছে, তার মনের বাসনা যেন পূর্ণ হয়। ডুবে মোলা পুরে মোলা অকুল দরিয়া পুরে মোলা ও মা অকুল দরিয়া আমার কোথায় আছো দুর্গা দেবী, কোথায় আছো দুর্গা দেবী, হাতিটা ধরা ডুবে ভোলা একবার ডোবে একবার ওঠে ও মা সোনার কালীদহে ভাসিতে ভাসিতে তপ্ত ধরি কালীদহে যদি কারো তরি ডুবে যায় মা, সে নিঃস্বরিক্ত হয়ে যায়। বদনে বড় বড় দাড়ি হয়ে গেছে, মাথায় ঢেরাঘাটি করে দিল মা। রাজার ছেলে আমার বলতে আর কিছুই নাই। নবরাত্রি 7 দিন বদনে অন্ন মেলে নাই মা। ক্ষুধার জ্বালা সইতে না পেরে কত কষ্ট নগরে নগরে ভিক্ষা করলাম। করতে করতে অনেক কষ্ট করে হামাগুড়ি দিয়ে আমি আমার চম্পক নগরের দিকে অগ্রসর হলাম। কলা বাগানে গিয়ে চুক্তি করে বসে আছি। এমন সময় মনসার কৃপা নলে রতি দাসী দুর্বলা দাসী আমাকে ঠ্যাং ধরে টানতে টানতে সিং দরজায় নিয়ে বুকের উপরে বসে শতমুখী ঝাঁটা দিয়ে কত আমাকে আঘাত করল। আমি বললাম, দাসী দাসী রে, এমনি ভাবে আমাকে মারিস না, তোর আমায় চিনতে পারছিস না?
আমি তোদের রাজা, একবার লক্ষ্য করে দেখ। বলো না, আমাদের রাজা এমন নয়, আমাদের রাজার এখনো বাড়ি আসার সময় হয়নি। সনকা, সনকা, অন্তঃস্থল থেকে সনকা সুন্দরী কণ্ঠ শুনতে পেল, করণে শুনতে পেল। কে যেন সনকা সনকা বলে ডাকে। কে? আমার প্রাণনা না তো, এখনো তো ভালো না সনকা। একবার দেখো না, কত কষ্ট করে আমি আমার চম্পকনগরে উদয় হয়েছি। সনকা দুয়ারের ওপর থেকে বলছে, ও রাধে রাধে ও তুমি কে বলো? দুয়ার খোলো সনকা। সনকা বলল খুলতে পারি, ঘরে বাইরে এক মন্তব্যে হবে কৃষ্ণ দর্শন। তুমি যদি আমার প্রাণনাথ হবে, তুমি যদি আমার মনের মানুষ হবে, তাহলে আমার ঘরের চিহ্ন একমাত্র তুমি জানবে। বলো না প্রাণনা, আমার গোপন জায়গায় চিহ্ন আছে, একমাত্র আমার মা জানে, আর আমার মাসি পিসি জানে, আর আমার ঘরের মানুষকে সে জানে। মাগো, যার বাড়ির চিহ্ন, যার বাড়ির কটা দরজা একমাত্র সেই জানে। বর্তমান সমাজে উল্টো হয়ে গেছে, নিজের বাড়ির দরজা নিজে চেনে না, কিন্তু আর একজন বলে দিল। সনকা বলেছিল আমার এই নাভি জনিমণ্ডলের দু আঙুল, নাভি মণ্ডলের দু আঙুল নিম্নভাগে ঠিক মাঝ বরাবর একটা জন্মজট আছে, আর এই উরুদেশে একটা তিলের চিহ্ন আছে। সনকা বলল যদি তুমি প্রমাণ দেখাতে পারো। ও তো বলিনি, আমি বললাম সনকা তুমি পরীক্ষা করে দেখো। অন্তঃপুরে যাও, অন্তঃপুরে গিয়ে বসন সরিয়ে পঞ্চপ্রদীপে জ্বালিয়ে ও দেখতে পেল সত্যি তো। ও যদি আমার প্রাণনাথ না হবে, জানলো কেমন করে? তাড়াতাড়ি করে এসে যেই দরজা খুলে দিয়েছে, চন্দ্রকান্ত সওদাগর আচার খেয়ে পড়ে গেছে। সনকা সুন্দরী তাড়াতাড়ি কোলের মধ্যে করে জড়িয়ে ধরে হ হ করে কাঁদছে আর বলছে, আমার এ কি হলো গো? ওরে এতদিনের পরে ৭২,০০০ লোকজন স্বামী, তুমি কোথায় হারা
আমাকে টাকা দান করেছে, হয়তো আমার গান শুনে দেয়নি, মনে মনে চিন্তা করছে সত্যি এত কষ্ট করে গান গাইছে, মাথার ঘাম পায়ে ফেলে। আমি অনেক ছোট, এখন হয়তো আমার দিদিদের কাছে আমি দাঁড়ালে পারে লোকে অনেকেই বলবে যে এ হয়তো কৃষ্ণই হয়তো সবার বড়। দিদিদের কবে বিয়ে হয়েছে তাই আমার মনে পড়ে। যখন বড় হলাম তখন দেখলাম মানে অনেক পরে দিদিদের যখন বিয়ে হয়েছে, কিভাবে বিয়ে হয়েছে তখন আমি অনেক ছোট। আজকে আমি দশচক্র ভগবান, যেখানে মধুময় বৃন্দাবন, যেখানে দশের আগমন সেটা হয় মধুময় বৃন্দাবন। আজকে আমি আমার ভগ্নিপতির হাত থেকে যে আশীর্বাদ পেলাম, সে আশীর্বাদ আমি মাথায় পেতে, আপনারা সকলে আশীর্বাদ করবে যেন আমাদের এই যে ভগ্নিপতির সঙ্গে দিদি জামাই বাবুর সঙ্গে যে মধুর সম্পর্ক, এই সম্পর্ক যেন সারা জন্মে ধরে থাকে। নিতাই গৌর হরি বল, প্রাণনাথ তোমার এত বড় সর্বনাশ কি করে হলো? চন্দ্রকান্ত সওদাগর বলছে জানো, তাড়াতাড়ি আইবে, জানো জানো সনকা, আমার সমস্ত কিছু হারিয়ে গেছে কালী রহে, আমার বলতে আর কিছুই নেই। সনকা তখন বলছে তোমাকে আগেই বারণ করেছিলাম, বাণিজ্য করতে যদি যাবে যাও, মনসার চরণে পুষ্প দিয়ে যাও। ধিক শতধিক সনকা, ও কথা বলবে না, যাতে করেছি তাতে আছে কি? কতদিন তোমার হাতে আমি সেবা করিনি, তুমি আমাকে সেবার ব্যবস্থা করবে সনকা। 64 ব্যঞ্জন বর্ণে নিজের স্বামীর জন্য রন্ধন করলেন। ওমা, এ জগতে সত্যিকারে যারা স্বামী হবে মা, সত্যিকারে যারা রমণী হবে, সংসার সুখের হয় রমণীর গুণে। রমণী যদি সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকে, অনাদাতি কৃষ্ণ ভগবান তাকে আশীর্বাদ করলেন। বাস্তব কথা, গণ্ডকী নদীর জলে স্নান করলেন, নতুন করে পরামাণিক নিক্ষর কার্য করলেন, সেবা করলেন, সনকার সঙ্গে কথা বলছে। ছোট্ট ছেলে লখাইয়ের ঘুম ভেঙে গেছে, এক পা দুপা করে এগিয়ে গিয়ে দেখলো যে আমার মা তো 12 বছর কোনো পরপুরুষের সঙ্গে কথা বলে না। এই পরপুরুষটা কি? স্বপ্নে যাকে দর্শন করেছিল, বারবার মাকে বলতো, মা আমার বাবা কবে বাড়ি আসবে, আমার বাবু কবে বাড়ি আসবে, আমার বাবু কবে বাড়ি আসবে। স্বপ্নে যাকে দেখেছিল লখাই তার সঙ্গে মিলিয়ে দেখলো এটাই হয়তো আমার বাবা হবে। বিমুখ করে দাঁড়িয়ে মাকে লক্ষ্য করে বলছে, মা ও মা, তোমাকে তো পরপুরুষের সঙ্গে কথা বলতে দেখিনি, তুমি যার সঙ্গে কথা বলছে এটা কে? লখাই, আই মাই দেখ তোর বাবু বাড়ি এসছে। ওমা, যাদের বাবা বাড়িতে বাইরে থাকে যখন বাড়িতে আসে কত আনন্দ, তাই না? চন্দ্রধরের ভূমিকা খুব কঠিন ভূমিকা মা। কখনো সনকা, কখনো লখাই, কখনো বেহলা, কখনো রাজা চন্দ্রধর। আজকে আপনারা এইভাবে বসে আছেন গৌতম কৃষ্ণের গান শুনবার জন্য। আমি স্বাগত কৃষ্ণ হয়ে আপনাদের চরণে শতকোটি প্রণাম জানাই। লখাই, আই লখাই, এই দেখ তোর বাবা, তোর বাবা বাবা বলে আমাকে বারবার ডাকতিস, আয় তোর বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। লখাই দেমক করে দাঁড়িয়ে বলছে, না আমি আমার বাবার সঙ্গে কথা বলবো না, 12 বছর চলে গেছে আমাদের কথা ভাবিনি। চন্দ্রকান্ত সওদাগর দুটি হাতে প্রসারিত করে লখাইকে 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 লক্ষ্য করে বলছে, লখাই একবার আমার বাবা বলে ডাক, সোনারে লখাই রে আমার কোলের মানিক রে, বাবা বলে আমার কোলে, ও আমার সোনার লখাই, আমার কোলের মানিক রে, বাবা বলে আমায় কোলে, ও আমার সোনার লখাই, আমার কোলের মানিক রে,
কোলে এসে একবার বাবা বলে না, লখাই বলছে তুমি চলে গেলে আমায় একা ফেলে, তুমি চলে গেলে আমায় একা ফেলে। চন্দ্রকান্ত সওদাগর বলছে আরে যাব না ফেলে, কথা দিলাম তোকে, আর যাব না ছেড়ে, কথা দিলাম কারে। বাবা বলে আয় আমার কোলে, ও আমার সোনার লখাই রে, আমার সোনার মানিক রে, বাবা বলে আয় আমায় বলে, আমার সোনার লখাই রে, আমার। পিতা পুত্রের মিলন হলো, সবাই মিলে উলোর ধ্বনি আর হরি ধ্বনি নিতাই সনকা সনকা চোখের জল মোছো, আমি আর কাঁদব না। যার ঘরে এত সুন্দর সন্তান তাকে কি আর কাঁদলে সাজে? জানো সনকা, আমার ছোটা ছোটা সন্তান যখন চলে গিয়েছিল, আমি পাষাণে বুক বেঁধে আমি তোমার সম্মুখে কোনোদিন কাঁদিনি সনকা। আজকে আমার বড় আনন্দ, আজ আমার ঘরে আমার লক্ষ্য বস্তু, যার ঘরে লখাইয়ের মতো সন্তান মা, তাকে কি আর কাঁদলে সাজে সনকা? চোখের জল মোছো, আমি আমার লক্ষ্মীন্দরের বিবাহ দেব, নূতন করে চম্পকে নগরে আবার হাট বসাব। আমি আমার লক্ষ্মীন্দরকে বিবাহ দিয়ে সিংহাসনে বসিয়ে ছোট ছোট রাজপথে ঘোষণা করব, প্রাণনাথ। এই কথা বলো না প্রাণনাথ, আমি ছোট ছোট মালিককে বিবাহ দিয়েছিলাম, তার আমাকে কেউ আর বাবা বলে ডাকলো না, মা বলে ডাকলো না। ছড় আমি আমার লখাইকে বিবাহ দেব না। যেই এই কথা শুনেছে সনকার মাথায় বজ্রাঘাত হলো। চন্দ্রকান্ত সওদাগর বলল শোনো, স্বামী আদেশ শিরোধার্য, আমি যেটা করবো সেটাই হবে। চলে গেলেন। অন্তঃপুরে গিয়ে সনকা হা হা করে কাঁদছে, আর প্রাণনাথকে দুটি চরণে জড়িয়ে ধরে বলছে, সনকা বলছে আগে দেবীর পূজা দিলে দেব ছেলের বিয়ে, ওরে নতুবা বিয়ে দেব না দেব না। আগে দেবীর পূজা দিয়ে দেব ছেলের বিয়ে, নতুবা বিয়ে দেব না দেব না। আগে দেবীর পূজা দিয়ে দেব ছেলের বিয়ে, নতুবা বিয়ে দেব না দেব না। ওহে প্রাণনা, ওহে প্রাণনা, আমি ধরি দুটি কর, ওহে প্রাণনা, আমি ধরি দুটি কর, কুকু কাতে কাতে, ওহে প্রাণনা, ছটা ছটা ছেড়ে গেল তোর ঘরে। আগে দেবীর পূজা দিলে দেব ছেলের বিয়ে, নতুবা বিয়ে দেব না দেব না। আগে দেবীর পূজা দিলে দেব ছেলের বিয়ে, নতুবা বিয়ে দেব না দেব না। সনকা, আমার এটাই শেষ কথা। আমি মাধব ঘটককে ডেকে সুন্দর একটা মেয়ের সংবাদ নেব, সাঁওতালি পর্বতে লোহময় বাসর ঘর নির্মাণ করব। মেয়েটা পতিব্রতা হওয়া যায়। পতিব্রতা সতী কাকে বলে মা? যে রমণী
আপনারা কীর্তন গান শোনেন, বহুত শাস্ত্রজ্ঞ লোক আপনারা। যে রমণী নিজের সত্তাকে বজায় রেখে স্বামীর সত্তাকে ধরতে পারে, স্বামী খাই খাই বললেই যে তাকে সেবা দিতে হবে এটা কিন্তু নয়। স্বামী যেখানে থাকুক না কেন, মাটি থাকুক, ঘাটি থাকুক, বাজারে থাকুক, বাড়ি আসার পর পরে সে যদি খাই খাই করে তার অকাল মৃত্যু। বাড়ি এসে হাতে পায়ে জল দাও, চোখে মুখে জল দাও। আগেকার মায়েরা ছিল মা, আগেকার বাবারা যদি মাঠে থাকতো, মায়েরা এক ঘটি জল নিয়ে তালের পাখা নিয়ে বসে থাকতো না, যা কখন বাড়ি আসবে তারপরে তাকে সেবা দিয়ে, তারপরেও থাকলো থাকলো সেবা হলো হলো নাই নাই হলো। এখন তার দেশে অভাব নাই, তখন রাধে রাধে। এখনকার মায়েরা উল্টো হয়ে গেছে। প্রাণনাথ যদি বলে জল দাও, সে হয়তো ভাতের থালা দিয়ে রেডি। মাধব ঘটককে বলে, ঘটক একটা পতিব্রতা সতী আমার সংসারে নেন। ঘটক কি করলো, রাজাকে ছেলামে জানিয়ে এবার মেয়ে অন্বেষণে গেল। ও ঘটক চলিল রে, ওরে মেয়ে দেখিবারে, ওরে মনের মতো মেয়ে ঘটক পাবে কোনখানেতে। ঘটক চলিল রে, মেয়ে দেখিবারে, মেয়ে ঘটক পাইবে কোনখানে। ঘটক চলিল রে, মেয়ে দেখিবারে, মেয়ে ঘটক পাইবে কোনখানে। ঘটক চলিল রে। ওরে মাধব নামে ঘটক মাগো মেয়ে দেখতে গেল। ও মা মাধব নামে ঘটক মাগো মেয়ে দেখতে গেল। ওরে 108টা মেয়ে ঘটক দেখিবারে পেল, একটাও পছন্দ হলো না হলো না। এবার কি করিবে মাধব, এবার করো বিবেচনা। ঘটক চলিল রে, মেয়ে দেখিবারে, মেয়ে ঘটক পাইবে কোনখানে। ঘটক চলিল রে, মেয়ে দেখিবারে, মেয়ে ঘটক পাইবে কোনখানে। ঘটক 108টা মেয়ে দেখলো, ঘটকের পছন্দ হলো। কি করিল ঘটকে জামা, ওগো কোন বাদেশে গেল। এবারে উজানি নগরে ঘটক দর্শন দিল। ওমা উজানি নগরে, উজানি নগরে মেয়েগুলো ভালো, এটা ভাটির দেশের মেয়ে। রাধে রাধে। মুক্তিশ্বর রাজা ছিল, ওরে সাইবে তাহার ঘরে মেয়ে আছে বেহুলা তার নাম। ঘটক বলে রাজা মশাই আমার কথা নেবে, এবারে আপনার ঘরে মেয়ে আছে সম্বন্ধ তাই হবে। ঘটক চলিল রে, মেয়ে দেখিবারে, মেয়ে ঘটক পাইবে কোনখানে। ঘটক চলিল রে, মেয়ে দেখিবারে, মেয়ে ঘটক পাইবে কোনখানে। ঘটক চলিল রে। বেহুলার বয়স 11 বছর 11 মাস 27 দিন। 11 বছর 11 মাস 27 দিন, আর লখায়ের বয়স 12 বছর। তাহলে 11 বছর 11 মাস 27 দিন যখন বয়স হয়, মায়েরা নদীর ঘাটে স্নান করতে যায়। বুঝতো, মায়ের গায়ে মা আসে, চাঁদের গায়ে চাঁদ লাগে, আর জোকের গায়ে জোক লাগে, তাই না? ঠিক আছে ঠিক আছে, একটু বিস্তার দিস। ওই মেয়েটার ফটো খেলা এবার হাতে তুলে নি। ওরে ওই মেয়েটার ফটো খেলা, ওরে ঘটক হাতে নিল। এবার রাজবাড়িতে এসে দেখো দর্শন দিল। ঘটক চলিল রে, মেয়ে দেখিবারে, মেয়ে ঘটক পাইবে কোনখানে। রাজামশাই একটা মেয়ের সংবাদ পেয়েছে, দেখেন মেয়েটা দেখতে শুনতে ভালো। আমি বললাম ঘটক হাতে সময় নাই, ওই মেয়েটা দেখতে যাব। আমি ওই দেশ চিনি না, তুমি আগে আগে চলো, আমরা পিছনে পিছনে যাই। লক্ষিন্দরকে সাজিয়ে গোলাপনগর গেল, কি এক রজনী থাকলাম। পরের দিন
মুক্তিশ্বরে দেশে গেলাম, সাইনবোর্ডে লেখা আছে মুক্তিসরা সরোবর। আমি বললাম ঘটক এটা কি ব্যাপার? বলে এটা বেহুলার বাপের নাম মুক্তিশ্বর, তার নামে সাইনবোর্ড। আমি দেখলাম অনেকটা রাস্তা আসলাম, হ্যাঁ মায়েদের রৌদ্র লাগছে না, কষ্ট হচ্ছে তো, এদিকে ছায়া আছে, চলে আসো। তো কোথায় বলছিল? হ্যাঁ, মুক্তিশ্বরে দেশকে দেখলাম সাইনবোর্ডে লেখা আছে মুক্তিসরা সরোবর। আমি বললাম ঘটক এটা কি ব্যাপার? বললো ওই বেহুলার বাপের নামে সরোবর। বেহুলা প্রত্যেকদিন এই সরোবরে স্নান করতে আসে নৌকায় চড়ে। ভালোবাসার মানুষ মা, ভালোবাসার দেশে যদি যায়, সত্যিকারের যদি ভালোবাসা করা যায়, এই বাসাটাকে যদি ভালো করা যায়, গোবিন্দ দেখা দেবী। আর এখনকার ভালোবাসা তো উল্টো, বলছে তোমার চোখটা ভালো, মুখটা ভালো, নাকটা ভালো। এখনকার ভালোবাসা তাই তো, হ্যাঁ গো তোমার চোখটা ভালো, নাকটা ভালো, মুখটা ভালো। হোক না হোক, বৃষ্টি হোক, বৃষ্টি দরকার হোক, বৃষ্টি দরকার। তো এই ভালোবাসা করে তারা বিয়ে করলে কি করে মা? ও মা, এইবার জায়গায় আসছে। হ্যাঁ, এরা এবার জায়গায় আসছে, বৃষ্টি পড়েছে তো। হ্যাঁ ও ভালোবাসা থেকে না, বেহুলা মায়ের কাছে গিয়ে বলছে ও মা, আমাকে কে মুক্তিসরার দেশে আমাকে কে যেন আমাকে হাত ছানি দিয়ে ডাকছে মা, তুমি আমাকে অনুমতি দেবে, আমি স্নান করতে যাব। মা অনুমতি দিতে পারবে না, চুপটি করে ঘরের মধ্যে বসে বসে কাঁদছে। এমন সময় বেহুলার বাবা এসে বলছে বেহুলা, বেহুলা। বেহুলা দেখে কাঁদছে বসে বসে। ও মা, বেহুলা তুমি কাঁদছো কেন মা? ও মা তুমি কাঁদছো কেন? জানো বাবা, আমি আমাদের সরোবরে স্নান করতে যাব। ওটা দিস না, গরমে মরে যাবো। বৃষ্টি বেশি হবে না, তখন খুল দেবে। এই